আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাত পোহালেই জাকসুতে ভোট অপেক্ষায় প্রায় 12,000 শিক্ষার্থী। মেয়েদের কেন্দ্রে নারী রিপোর্টার পাঠানোর আহ্বান কমিশনের। ডাকসুতে ভিপি জিএস সহ নিরঙ্কুশ জয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নজির গড়ল ছাত্র শিবির। স্বপ্নের ক্যাম্পাস তৈরির আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। যে পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব। পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় শেখ হাসিনা এবং শেখ রেহানার 44 লাখ টাকার এফডিআর মিলেছে নগদ 12 লাখ। জব্দ করা হলো লকার। 2 দিনের তাণ্ডবের পর সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেপাল। ধ্বংসস্তূপ সরাচ্ছে তরুণরা। বিপ্লব বেহাত হওয়ার অভিযোগ। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জাকসু নির্বাচনে প্রচারণা শেষে এখন ভোটের অপেক্ষা। উৎসব মুখর ক্যাম্পাস, প্রস্তুত নির্বাচন কমিশনও। নির্বাচনে ভিপি পদে 10 জন থাকলেও প্রার্থিতা নিয়ে জটিলতায় অমর্ত্য রায়। 9 জিএসের মধ্যে প্রচারণার শেষ দিনে নাম প্রত্যাহার করে নেন সৈয়দা অনন্যা ফারিয়া। এজিএস পুরুষ পদে 10 আর নারী পদে লড়ছেন 6 জন। এছাড়া বাকি 21টি পদে রয়েছে একাধিক প্রার্থী। যে কোনো ধরনের বহিরাগত ব্যক্তি অবস্থান করতে পারবে না ক্যাম্পাসে। বাস্তবসম্মত ইশতেহার দিচ্ছেন এবং আমরা অনেককে ব্যক্তিগতভাবে চিনি, তারা কতটুকু করতে পারবেন এইটা বিবেচনা নিয়ে আমরা নেতা নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের 21 আবাসিক হলের প্রতিটিতেই থাকছে ভোট কেন্দ্র। এর মধ্যে 11টি ছাত্র ও 10টিতে ভোট দেবেন ছাত্রীরা। মোট বুথের সংখ্যা 224টি। পোলিং অফিসার ও সহকারী মিলিয়ে থাকবেন 134 জন। ভোটের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন অন্তত 1200 পুলিশ। থাকবে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও। বিশ্ববিদ্যালয়ের 12টি গেটেই থাকবে বাড়তি নিরাপত্তা। পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে হবে ভোট গণনা। ছাত্রী ভোট কেন্দ্রগুলোতে নারী গণমাধ্যম কর্মী পাঠানোর আহ্বান জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন। 32-33 বছর পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, এখানে কোনো প্রকার অপশক্তি নির্বাচনী আমাদের শিক্ষার্থীদের যে ভোটাধিকার আছে সেই ভোটাধিকারে যাতে কোনো প্রকার ব্যাঘাত না ঘটায়, সেই জন্য নির্বাচন কমিশন সেই অ্যাক্টিভিটিসগুলো সুসম্পন্ন করার জন্য বদ্ধপরিকর। ইউনিফর্মধারী পুলিশ এখানে কাজ করবে, তার পাশাপাশি আমাদের সাদা পোশাকে পুলিশ এখানে কাজ করছে, আমাদের ডিবি পুলিশ এখানে কাজ করছে। আশা করছি যে আগামীকাল যে নিরাপত্তার যে ইস্যুগুলো রয়েছে 100% নিরাপত্তার মধ্য দিয়েই আগামীকাল যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘ 33 বছর পর 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। ভোটের মাধ্যমে ছাত্র প্রতিনিধি নির্বাচিত করবেন প্রায় 12,000 শিক্ষার্থী। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর তার সম্পদের খোঁজে নামে দুর্নীতি দমন কমিশন এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এরই অংশ হিসেবে শেখ হাসিনার নামে মিলল ব্যাংকের একটি লকার। অভিযানে নেমে পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় লকারের সন্ধান পাই রাজস্ব গোয়েন্দারা। তবে জব্দ করা লকারটি খোলা হয়নি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। গোয়েন্দাদের কাছ তো গোয়েন্দারাই করে, এটা তো গোয়েন্দাগিরির মতোই, এটা তো আর ওপেন হয় না। এমন ব্যাপারটা এমন যে ইভেন আমার নলেজও থাকে না, গোয়েন্দাদের কাজই এমন। এটা আয়কর আইন অনুযায়ী, আমাদের যে প্রচলিত আইন আছে আইন অনুযায়ী হবে। বাংলাদেশ ব্যাংক বলছে, মৃত ব্যক্তির লকার খোলার নীতিমালা থাকলেও জব্দ করা লকার খোলার বিষয়ে ব্যাংক কোম্পানি আইনে কিছু বলা নেই। জব্দকারী সংস্থাকে নিজস্ব আইন অনুসরণ করেই তা খুলতে হবে। যার নামে যে লকারটা করা হচ্ছে উনি যদি অনুপস্থিত থাকেন, অর্থাৎ উনি দেশে বা দেশের বাইরে থাকেন, সেই অবস্থায় এটা ভাঙার কোনো সুযোগ নেই। এটা ব্যাংক কোম্পানি ওই ম্যাজিস্ট্রেট এনে এই প্রক্রিয়া আনতে পারবে না। যেটা করতে হয়, যেই কর্তৃপক্ষ এটাকে ভাঙতে চাচ্ছেন বা খুলতে চাচ্ছেন এই লকারটা, তাহলে তাদের আইনে এই ধরনের কোনো ব্যবস্থা যদি থাকে তাহলে তারা এটা করতে পারেন। এবং যদি এটা না হয়ে থাকে তাহলে আদালতের নির্দেশে এই ধরনের এইটার খোলার ব্যবস্থা গ্রহণ করা যায়। শুধু লকারই নয়, পূবালী ব্যাংকে শেখ হাসিনার একক নামে 12 লাখ টাকা এবং যৌথ নামে 44 লাখ টাকার দুটি এফডিআরের তথ্য পেয়েছে এনবিআরের গোয়েন্দা সেল।
রাজনীতিবিদদের সীমাহীন দুর্নীতি আর স্বজনপ্রীতির অভিযোগে একদিন আগেও যে তরুণরা স্লোগানে উত্তাল করেছিল রাজপথ, তারাই এখন নেমে পড়েছে দেশ সংস্কারে। দুদিনের আন্দোলনে ভাঙচুরের শিকার স্থাপনা পরিষ্কার করছে নেপালের তরুণরা। গত দুদিনের আন্দোলনে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপালের অনেক সরকারি বেসরকারি স্থাপনা। বিক্ষোভের আগুনে পুড়েছে সড়ক মহাসড়ক। নিজ উদ্যোগে সেগুলোই পরিষ্কার করছে নেপালের জেনজিরা। নেপালের সাধারণ নাগরিকরা বলছেন, দেশের পরিবর্তনের জন্য আবশ্যক ছিল এই বিপ্লব। আন্দোলনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে দেশের রাজনীতিবিদদের শিক্ষা নেয়ার আহ্বান তাদের। দেশটা সম্ভবত একটি নতুন দিকে এগিয়ে যাবে। আশা করছি রাজনৈতিক দলগুলো এই ঘটনা থেকে একটি বড় শিক্ষা পেয়েছে। তাদের বোঝা উচিত দেশ ও নাগরিকরা সবকিছুর ঊর্ধ্বে। সরকারি সম্পত্তিতে এভাবে অগ্নিসংযোগ এবং ধ্বংসযজ্ঞ চালানো ঠিক হয়নি। তবে আমরা সকলেই একমত যে দেশের পরিবর্তন সত্যি প্রয়োজন ছিল। ক্ষয়ক্ষতি সত্ত্বেও এটি একটি ঐতিহাসিক বিপ্লব যা আমাকে এবং দেশবাসীকে জাগিয়ে তুলেছে। আশা করছি এখন নাগরিকরা তাদের প্রাপ্য ন্যায্য অংশ বুঝে পাবে। এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের তরুণরা বিপ্লব বেহাত হয়ে যাওয়ার অভিযোগ তুলেছে। তাদের দাবি, অনুপ্রবেশকারীরা আন্দোলনে ঢুকে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও নাশকতা চালিয়েছে। 2008 সালে রাজতন্ত্র থেকে গণতন্ত্রের পথে হাঁটা শুরু করে নেপাল। সেই থেকে 2025 সাল পর্যন্ত 17 বছরে 13 বার ক্ষমতার পালাবদল হয়েছে দেশটিতে। মাত্র 1 বছর আগে সরকার গঠন করা কেপি শর্মা জেনজিদের 2 দিনের আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের জেরে চলা আন্দোলন পরিণতি পেলেও মূলত লাগামহীন দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহারে ক্ষোভ ছিল নেপালিদের মধ্যে। এ অবস্থায় দেশটির এমন রাজনৈতিক অস্থিরতায় পাল্টা কেমন প্রভাব পড়বে বাংলাদেশে? বিশ্লেষকরা মনে করছেন, নেপোটিজম বা স্বজনপ্রীতি, নেপোকিটসের বিরোধিতা করে জেনজিদের এই আন্দোলন বাংলাদেশকে মনে করিয়ে দেয়, রাজনীতিতে গুণগত পরিবর্তন না এলে এমন অবস্থার সৃষ্টি হতে পারে আবারও। বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে গুণগত পরিবর্তন না আসলে পরে আমরা আবার এই ধরনের উত্থান বাংলাদেশে যদি দেখি, অবাক হওয়ার কিছু থাকবে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে নেপোটিজম বলে যে বিষয়টা আছে, সেটা থেকে কিন্তু এখনো পর্যন্ত আমরা বেরোয় আসতে পারিনি। এবং সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবে জেনজি বলেন বা জেনজির সাথে অ্যাসোসিয়েটেড যে ডেমোগ্রাফিগুলি আছে, তাদের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত এই সংখ্যাগুলি রয়ে গেছে।